নবম ব্যবসায় শিক্ষা শাখার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে সুস্থ এবং ভালো আছো। যদিও সারা বিশ্বব্যাপী মহামারী চলছে, তোমাদের শ্রেণী কার্যক্রম অফিসিয়ালি বন্ধ থাকলেও যেন তোমাদের লেখাপড়ার ব্যাঘাত না ঘটে, সেজন্য আমাদের এই প্রয়াস। তো আজকে আমি বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় পলিমার, এই অধ্যায়ের প্রথম লেকচারে তোমাদেরকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ কামরুজ্জামান। তো কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে আজকে কি কি আলোচনা করতে যাচ্ছি সে বিষয়ে একটু ধারণা দেই। আজকে আমি তোমাদের পলিমারকরণ, পলিমার, মনোমার সম্পর্কে ধারণা দিব। তারপরে পলিমারের প্রকারভেদ সম্পর্কে তোমরা জানতে পারবে। তন্তু, তোমরা জানো যে এই যে বস্ত্র তৈরির মূল উপাদান তন্তু, সেই তন্তুর প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে। আর বিভিন্ন প্রকার তন্তুর বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা জানতে পারবে। তো প্রথমেই আছে পলিমারকরণ, পলিমার ও মনোমার। তো পলিমারকরণ কি? যে প্রক্রিয়ায় এক বা একাধিক যৌগের বহু সংখ্যক অণু উচ্চ তাপমাত্রা ও চাপের প্রভাবে পরস্পর যুক্ত হয়ে একটি বৃহৎ অণু গঠন করে তাকে পলিমারকরণ বলা হয়। তো দেখো, পলিথিন প্রস্তুতি সেটা একটা পলিমারকরণের উদাহরণ। আমরা একটা উদাহরণ দিচ্ছি। ইথিলিন গ্যাসকে 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে পলিথিন পাওয়া যায়। তাহলে আমরা কি দেখছি যে ইথিন থেকে পলিথিন হয়ে যাচ্ছে। তো পলিথিন আসলে একটা পলিমার। তো এক্ষেত্রে একটা বিক্রিয়া দেখানো হচ্ছে। দেখো, এই বিক্রিয়ার বাম পাশে আছে ইথিলিন, আর অবশ্যই যেমন বললাম সেরকম আর কি উচ্চ তাপ এবং চাপের কথাও এখানে দেওয়া হয়েছে। আর একটা প্রভাবকও লাগে যেন তাড়াতাড়ি বিক্রিয়াটা সম্পন্ন হয়, এই জন্য প্রভাবক বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে, আর ফাইনালি পলিথিন পাওয়া যায়। এভাবে আসলে আমরা যে পলিথিনের ব্যাগ সচরাচর প্রচুর ব্যবহার করছি, সেগুলো ইথিন নামক এক প্রকার গ্যাসীয় পদার্থ থেকে তৈরি করা হচ্ছে। ইথিন গ্যাস থেকে এই সলিড পলিথিন তৈরি হয়। তো এটাই পলিমারকরণ প্রক্রিয়া। উচ্চ তাপ লাগবে, চাপ লাগবে, প্রভাবকও লাগবে। আচ্ছা, এই বিষয়গুলো তোমাদের অবশ্যই মেমোরাইজ করে ফেলতে হবে যেন তোমরা পরীক্ষায় আসলে দ্রুত লিখে দিতে পারো। আর এটা লেখার ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে। দেখো যে এখানে এনটা বামে আছে, আর এই যে পলিথিনের ক্ষেত্রে এনটা ডানে আছে, ছোট হাতের এন এটা ডানে আছে। তো এটাও যেন খেয়াল থাকে। আচ্ছা, এখন আমাদের আরো শিখতে হবে যে পলিমার এবং মনোমার সম্পর্কে। তো আমি এখানে দেখাই বলে দিচ্ছি যে এটা পলিথিনটা হলো একটা পলিমার আর ইথিলিনটা হলো একটা মনোমার। এখানে ইথিলিন আসলে বহু সংখ্যক ইথিলিন বারবার যুক্ত হয়ে এই পলিথিন গঠিত হয়েছে। তো ইথিলিনটা ক্ষুদ্র অণু আর পলিথিনটা একটা বৃহৎ অণু। পলিথিনটা একটি পলিমার, ইথিলিন একটা মনোমার। তো কি সংজ্ঞা হবে? পলিমারকরণ বিক্রিয়ায় যে বৃহৎ অণু গঠিত হয় তাকে বলা হয় পলিমার। যেমন পলিথিন একটা পলিমার। অপরদিকে যে ছোট অণু থেকে পলিমার তৈরি হয়, এখানে ইথিলিন থেকে পলিথিন তৈরি হচ্ছে, সো ইথিলিন হবে মনোমার, তাদেরকে মনোমার বলা হয়। দেখো, যে ছোট অণু থেকে পলিমার তৈরি হয় তাদেরকে মনোমার বলা হয়। তো ইথিলিন থেকে এই বৃহৎ অণু পলিমার তৈরি হয়েছে, এই পলিথিন একটি বৃহৎ অণু তৈরি হয়েছে, সুতরাং ইথিলিন একটা মনোমার। তো এই সম্পর্কে তোমাদের বইতে আরো অনেক তথ্য আছে, তোমরা নিশ্চয়ই সেগুলো বারবার পড়বে এবং আয়ত্ত করবে। সেগুলো আমি তোমাদের জানাচ্ছি। বাকেলাইট নামে এক প্রকার পলিমারের কথা আছে, সেই পলিমারের মনোমারগুলো সম্পর্কে তোমরা জানবে। তারপরে মেলামাইন রেজিন, যা দিয়ে প্লেট গ্লাস তৈরি হয়। আর ব্যাকেলাইট সম্পর্কেও বলি। বাকেলাইট ব্যবহার হয় যে আমাদের যে বৈদ্যুতিক সুইচ বোর্ড, সকেট, এগুলো কিন্তু সব তৈরি হয় বাকেলাইট থেকে। এছাড়াও অনেক কিছুতে বাকেলাইট তৈরি হয়। মোটরসাইকেলের যে বডি, বাসের বডি, যদি প্লাস্টিকের বডি, প্লাস্টিক অংশগুলো, এগুলো কিন্তু সব বাকেলাইট থেকে তৈরি হয়। তো এরা অনেক শক্ত আর তাপে গলে না। অনেক পলিমার আছে যেগুলো গলে যায়। তো যাক, পলিমারগুলোর নাম সম্পর্কে তোমাদের জানতে হবে, কি কি থেকে তৈরি করা হয় সেসব ধারণা থাকতে হবে। তো বাকেলাইট তৈরি করা হয় ফেনল এবং ফর্মালডিহাইড, ফেনল এবং ফর্মালডিহাইড থেকে
তৈরি হয় মেলামাইন রেজিন। আর মেলামাইন রেজিনের সাথে ফর্মালডিহাইডের বিক্রিয়া ঘটিয়ে বাকেলাইট তৈরি করা হচ্ছে। তো এগুলো তোমরা বই থেকে খুঁজে খুঁজে বের করবে এবং অনেক ভালো করে আয়ত্ত করবে। তো আমি তোমাদের পলিমারকরণ, পলিমার, মনোমার কি সে সম্পর্কে ধারণা দিলাম। এখন আমাদের যে পলিমারগুলোর আমি কথা বললাম সেগুলো সবই আসলে কৃত্রিম পলিমার ছিল, মানুষ এগুলো তৈরি করছে, বাকেলাইট, মেলামাইন রেজিন বা এই জাতীয়। এছাড়াও কিন্তু প্রাকৃতিক পলিমারও আছে। তো যেসব পলিমার প্রাকৃতিকভাবে উৎপন্ন হয় তাদেরকে প্রাকৃতিক পলিমার বলা হয়, যেমন পাটের আঁশ, সিল্ক, উল। সিল্ক কোথা থেকে? ওই যে রেশম পোকা থেকে হয়। উল কোথা থেকে হয়? উল হয় এই যে মেষ বা ভেড়ার লোম থেকে হচ্ছে। রাবার, রাবার গাছ থেকে হয়। এগুলো কিন্তু প্রাকৃতিক পলিমার। তো এই সম্পর্কেও আমাদের জানা থাকতে হবে যে এই ধরনের উদাহরণগুলো শিখে রাখবা এবং প্রাকৃতিক পলিমার সংজ্ঞা শিখে রাখবে। কৃত্রিম পলিমার, যেসব পলিমার রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কৃত্রিমভাবে প্রস্তুত করা হয় তাদেরকে কৃত্রিম পলিমার বলা হয়। উদাহরণ পলিথিন, পিভিসি, বাকেলাইট, মেলামাইন রেজিন ইত্যাদি। তো এই সম্পর্কে এই ধারণা অবশ্যই তোমাদের রাখতে হবে, এগুলো পরীক্ষার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। এরপরে আসছে নেক্সট আসছে তন্তু বা সুতা। তো ইতিমধ্যে আমরা বলে দিয়েছি যে এগুলো আসলে এক প্রকার পলিমার, অধ্যায়টাও কিন্তু পলিমার নিয়ে। তো তন্তু বা সুতা আমরা যেগুলো ব্যবহার করি সবই আসলে পলিমার। তো পলিমারের অংশ এগুলো, তন্তু বা সুতা। তো সে সম্পর্কে আমাদের অনেক ধারণা রাখতে হবে, যথেষ্ট গুরুত্ব দিয়ে তোমাদের বইতে এগুলো দেওয়া হয়েছে এবং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বাস্তব জীবনেও এই ধারণাগুলো তোমাদের কাজে লাগবে দেখেই বইতে সংযোজন করা হয়েছে। দেখো তন্তুর সংজ্ঞা কি লিখবে পরীক্ষা আসলে? বস্ত্রশিল্পে বুনন ও বয়নের কাজে ব্যবহৃত প্রাকৃতিক ও কৃত্রিম আঁশ জাতীয় পদার্থকে তন্তু বলে। উৎস অনুযায়ী তন্তু দুই প্রকার, প্রাকৃতিক তন্তু এবং কৃত্রিম তন্তু। প্রাকৃতিক তন্তু সমূহকে তাদের উৎপত্তি অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয়। তাহলে আমরা প্রথমে দেখলাম যে প্রধান ভাগ হলো দুই প্রকার, প্রাকৃতিক তন্তু আর কৃত্রিম তন্তু। প্রাকৃতিক তন্তু আবার তিন ভাগে বিভক্ত, উদ্ভিজ্জ তন্তু, প্রাণীজ তন্তু, খনিজ তন্তু। আর কৃত্রিম তন্তুকে আবার দুই ভাগে ভাগ করা হয়, সেলুলোজিক এবং নন সেলুলোজিক তন্তু। তাহলে খুবই ক্লিয়ার, তন্তু থেকে প্রথমে প্রাকৃতিক, কৃত্রিম। প্রাকৃতিকের আবার তিন ভাগ আর কৃত্রিমের আবার দুই ভাগ। তখন সুতার সংজ্ঞা আসলে কি লিখবে? সব বস্ত্র তৈরি হয় সুতা থেকে। প্রাকৃতিক, কৃত্রিম আঁশ জাতীয় পদার্থ অর্থাৎ তন্তু থেকে সুতা তৈরি করা হয়। তো এই ধারণাটা আমরা রাখবে, এটা লিখলে তুমি নাম্বার পেয়ে যাবে। আচ্ছা, প্রাকৃতিক তন্তু, এ বিষয়ে আমাদের আরো অনেক কিছু জানার আছে। যেসব তন্তু প্রকৃতি থেকে পাওয়া যায় তাদেরকে প্রাকৃতিক তন্তু বলে, যেমন তুলা, পাট, রেশম, পশম, উল, সিল্ক, ধাতব তন্তু ইত্যাদি। এগুলোর মধ্যে তুলা, পাট ইত্যাদি উদ্ভিদ থেকে পাওয়া যায়, তাই এগুলো উদ্ভিজ্জ তন্তু। আবার রেশম, পশম, উল এগুলো প্রাণী থেকে পাওয়া যায়, এগুলো প্রাণীজ তন্তু। আবার তোমরা কি জানো যে ধাতব তন্তু নামেও প্রকৃতিতে এক প্রকার তন্তুর অস্তিত্ব আছে, সেগুলো প্রাকৃতিক খনিতে পাওয়া যায়। হ্যাঁ, এগুলো খনিজ তন্তু। এর উদাহরণ হলো অ্যাসবেস্টস, তোমরা বইতে খুঁজে পাবে। আচ্ছা, কৃত্রিম তন্তু, রাসায়নিক বিক্রিয়ায় কৃত্রিম উপায়ে যেসব তন্তু প্রস্তুত করা হয় সেগুলোকে কৃত্রিম তন্তু বলে। রেয়ন, পলিস্টার, ডেক্রন, নাইলন ইত্যাদি। এগুলোর মধ্যে রেয়ন উদ্ভিজ্জ সেলুলোজ থেকে কৃত্রিম উপায়ে নানাভাবে প্রক্রিয়াজাত করে তৈরি করা হয়, এই জন্য এগুলো সেলুলোজ তন্তু। উদাহরণ হলো এসিটেট রেয়ন, ভিসকোস রেয়ন, কিউপ্রামোনিয়াম রেয়ন। এগুলো সেলুলোজিক তন্তু। খুব ভালো করে শুনে রাখো, এগুলো সেলুলোজিক তন্তু, পরীক্ষায় বেশি বেশি পাবে এগুলো। আর পলিস্টার, ডেক্রন, নাইলন ইত্যাদি সেলুলোজ থেকে তৈরি না করে অন্য পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয় বলে এগুলো নন সেলুলোজিক তন্তু। তন্তু আবার তাহলে আমরা দেখলাম কৃত্রিম এবং প্রাকৃতিক হয়। আমরা এর আগে দেখলাম সকল পলিমারই কৃত্রিম প্রাকৃতিক হতে পারে, তন্তুর মধ্যেও আবার দুই ভাগ আছে। আচ্ছা, আমরা এক নজরে এটা দেখে নিই যে তন্তুর প্রকারভেদ সম্পর্কে, যেন তোমাদের ধারণাটা আরো ক্লিয়ার হয়। তো তন্তু তুমি দেখতে পাচ্ছ, তন্তুর প্রধান ভাগ হলো দুইটা। তন্তুর প্রধান ভাগ দুইটা, একটা প্রাকৃতিক তন্তু আর একটা কৃত্রিম তন্তু। প্রাকৃতিক তন্তুর আরো তিন ভাগ, উদ্ভিজ্জ তন্তু, প্রাণীজ তন্তু, খনিজ তন্তু। উদ্ভিজ্জ তন্তুর একটা উদাহরণ হলো তুলা, প্রাণীজ তন্তুর রেশম, আর খনিজ তন্তুর অ্যাসবেস্টস। আচ্ছা, কৃত্রিম তন্তু সেলুলোজিক তন্তু, নন সেলুলোজিক তন্তু। সেলুলোজিকের উদাহরণ হলো রেয়ন আর নন সেলুলোজিক উদাহরণ হলো নাইলন। তো এগুলো নিয়ে পরবর্তীতে আরো আলোচনা হবে অন্যান্য ভিডিও লেকচারগুলোতে। তো আজকে আমরা দেখি আর কি কি আলোচনা আছে। আমাদের তন্তুর বৈশিষ্ট্য অবশ্যই আছে। ওকে, তন্তুর বৈশিষ্ট্য।
তো তোমরা জানো যে আমরা সুতি কাপড় খুব পছন্দ করি, কারণ আমাদের দেশ এটা গরমের দেশ, আমাদের দেশ তো শীত প্রধান দেশ নয়, নাতিশীতোষ্ণ অঞ্চলের দেশ, এখানে গরমের পরিমাণটাই বছরে বেশি থাকে। সো সুতি কাপড় আমাদের অনেক পছন্দ। সুতি কাপড়ের কি কি বৈশিষ্ট্য আছে? সুতি কাপড়ের তাপ পরিবহন ও পরিচালন ক্ষমতা বেশি, গরমের দিনে বেশ আরামদায়ক। সুতি কাপড়ের ভেতর দিয়ে বায়ু সহজে চলাচল করতে পারে। সুতি কাপড় মসৃণ হয়, উজ্জ্বল ও চকচকে। মসৃণতার জন্য সুতি কাপড়ে তাড়াতাড়ি ময়লা ধরতে পারে না। সাবান, সোডা, ক্ষার জাতীয় উপকরণে সহজে ধোয়া যায়। সুতি কাপড়ের জলীয় শোষণ করার ক্ষমতা অনেক বেশি। সুতি তন্তু শক্ত, তাই কাপড় বেশি টেকসই। তো নিশ্চয়ই বুঝতে পারছো যে সুতি কাপড় আসলে বেশ ভালো, যথেষ্ট ভালো। বিশেষ করে এই যে বিভিন্ন পরিষ্কারক সামগ্রী কিন্তু এটা কাপড় ধোয়ার কাজে ব্যবহার করা যায়, কিন্তু কৃত্রিম তন্তু তা নয়। কৃত্রিম তন্তু অনেক ক্ষেত্রে সহজেই রং নষ্ট হয়ে যায়। তো ঠিক আছে, আমরা সেগুলো আস্তে আস্তে দেখবো। তো নেক্সট আছে আমাদের রেশম তন্তু। এটাও একটা কিন্তু প্রাকৃতিক তন্তু, কিন্তু রেশম প্রাকৃতিক হলেও এটা উদ্ভিজ্জ না প্রাণীজ তন্তু? এটা বলতে পারবে? উত্তর হলো রেশম পোকা থেকে এটা তৈরি হয়, তা এটা অবশ্যই এটা প্রাণীজ তন্তু। আচ্ছা, রেশম হতে শাড়ি, গরদ, মুগা, তসর ইত্যাদি মূল্যবান কাপড় তৈরি হয়। রেশমি সুতা বিদ্যুৎ অপরিবাহী বলে বৈদ্যুতিক তারের ইনসুলেটর আবরণ তৈরিতে ব্যবহৃত হয়। অস্ত্রোপচারের সময় যে সার্জিক্যাল সুতা ব্যবহার করা হয় তা রেশমি সুতার তৈরি। প্রাকৃতিক তন্তুর মধ্যে সবচেয়ে শক্ত এবং দীর্ঘ এই রেশমি সুতা। রেশম পোকার দেহ নিঃসৃত তেল এবং দেহাবশেষ হাঁস মুরগির খাদ্য হিসেবেও কিন্তু ব্যবহৃত হয়। এটা সুতা তৈরির সময় তোমরা এটাও এক্সট্রা পাচ্ছ। রেশম সুতা খুব মজবুত, তাই ক্ষেত্র বিশেষে মাছ ধরার কাজে ব্যবহৃত হয়। রেশম তন্তু দ্বারা তৈরি বস্ত্র সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয়। তোমরা শুনেছো যে রাজা রানীরা যেসব পোশাক পরতেন আগে যুগে, সবই ছিল রেশমি পোশাক। এখনো রেশমি পোশাক কিন্তু খুবই আকর্ষণীয়, অনেক উজ্জ্বল, রঙিন, অনেক প্রকারের রঙের এই রেশমি সুতা হয়ে থাকে। বইতে সম্পর্কে তথ্য আছে, আরো তুমি জানবে। এখন আমরা শুধু যে প্রাণীজ তন্তু রেশম তা কিন্তু না, পশম যেটা মেষ বা ভেড়ার লোম থেকে বা পশম থেকেই এই এই পাওয়া যায়। পশম থেকে ব্যবহার করে এই তন্তুগুলো সংগ্রহ করা হচ্ছে। পশম থেকেই হচ্ছে বিভিন্ন পশমি কাপড় চোপড়। তো সেগুলোর সাথে এদের একটা আমরা তুলনা করেছি। তো তোমরা যেন পরীক্ষা আসতে সুন্দর করে লিখতে পারো, সেজন্য দেখো এটা আসলে কি, এটা মিলগুলোই আমি বলেছি। হ্যাঁ, কি কি মিল রয়েছে, যদিও একটা মানে রেশম অপরটা পশম, কিন্তু একটা মিল কোথায়, যে উভয়ই কিন্তু প্রাণীজতন্তু। দেখো রেশম ও পশম উভয়ই প্রাণীজতন্তু। তাহলে এটা তোমাদের ভালো জানা হয়ে গেল যে প্রাণীজতন্তু উদাহরণ দাও, একটা রেশম একটা পশম। রেশম পোকার লালা গ্রন্থি থেকে রেশম তন্তু সংগ্রহ করা হয়। ভেড়া জাতীয় পশুর লোম বা চুল থেকেও পশম তন্তু সংগ্রহ করা হয়। এটা এটা থেকে লালা গ্রন্থি থেকে করা হয়, এটা লোম থেকে করা হয়। রেশম পশম উভয় তন্তুগুলো প্রোটিন দিয়ে গঠিত, এটা একটা মিল আছে। তন্তুর মধ্যে সবচেয়ে মূল্যবান এরা। সূর্যালোকে রেশম পশম তন্তুর পোশাক শুকানো উচিত নয়, এতে রেশম ও পশমের উজ্জ্বলন নষ্ট হতে পারে। সর্বদা ছায়া শুকাতে হবে। এসব পোশাক পরিষ্কারে ক্ষার জাতীয় সাবান ব্যবহার করা যাবে না, দ্রুত নষ্ট হয়ে যায়। তাহলে ঠিক আছে, গ্রীষ্মকালের চেয়ে শীতকালে রেশম পশম কাপড়ের পোশাক আরামদায়ক। উভয়ের স্থিতিস্থাপকতা গুণ আছে, সহজে কুঁচকে যায় না। তো এগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো রেশম পশম, তো তোমাদের এই যে আমি যে আলোচনাগুলো আজকে করলাম, এর মধ্যে অনেক কিছু কিন্তু হয়ে গেল। সুতি কাপড়টা বুঝতেই পারছো উদ্ভিজ্জ তন্তু, তারপরে রেশম পশম এগুলো হলো প্রাণীজ তন্তু, তাই না? এগুলোর ব্যবহার সম্পর্কে তোমাদের যদি ভালো ধারণা না থাকে, তো তোমরা কিন্তু পরীক্ষার সময় মনে করতে করতে আর সময় নষ্ট হবে। তো অবশ্যই বারবার পড়ে এটা পূর্ণাঙ্গ রূপে আয়ত্তে রাখবে, যেন দ্রুত লিখে শেষ করতে পারো। ঠিক আছে? কৃত্রিম তন্তুর বৈশিষ্ট্য ব্যবহার, এছাড়াও আমাদের কিন্তু অনেক কৃত্রিম তন্তুর কথা আমরা তোমাদের জানালাম ইতিমধ্যে। কৃত্রিম তন্তু কি কি ছিল? ওই যে বললাম রেয়ন, রেয়নের মধ্যে 3 ভাগ, ভিসকোস রেয়ন, কিউপ্রামোনিয়াম রেয়ন, এরকম নামগুলো বললাম। তারপরে আছে নাইলন, এগুলো কৃত্রিম তন্তু। এগুলোর যে বৈশিষ্ট্য সেগুলো সম্পর্কে একটু দেখো। যে নাইলন তোমরা বেশি দেখে থাকো, এই জন্য নাইলনটা বললাম। যে রাসায়নিক দ্রব্যাদির সংমিশ্রণে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে কৃত্রিম তন্তু প্রস্তুত করা হয়। কৃত্রিম তন্তু হালকা, শক্ত এবং স্থিতিস্থাপক, এদের দৈর্ঘ্য ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করা যায়। প্রাকৃতিক তন্তুগুলো কিন্তু অনেক দৈর্ঘ্য হয় থাকে না, এগুলো বিভিন্ন প্রক্রিয়ায় এগুলো দৈর্ঘ্য
একটা বাড়ানো হয়, কিন্তু ইচ্ছা মতো বাড়ানো যায় না। এদের দৈর্ঘ্য, এই যে কৃত্রিম তন্তুগুলো ইচ্ছা মতো বাড়ানো যায়, যে কোনো সাইজে করা যায়। আচ্ছা, এগুলোকে দোমড়ালে বা মশরালে পূর্বের অবস্থায় ফিরে আসে। এদের ঔজ্জ্বল্য অত্যন্ত বেশি, যা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। কেমন উজ্জ্বল হবে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, কিন্তু কৃত্রিমটা তো নিয়ন্ত্রণ করা গেলেও প্রকৃতিগত ভাবেই হয়ে যায়। বিভিন্ন গুণাবলী এবং দামে সস্তা হয়। কৃত্রিম তন্তুর ব্যবহার কিন্তু দিন দিন বাড়ছে এবং এটা সুবিধাজনকও বটে। কম দামেই পাওয়া যাচ্ছে, ঠিক আছে, কৃত্রিম তন্তুগুলো। এই যে আমরা পলিস্টারের কাপড় চোপড় ব্যবহার করি, এগুলো কৃত্রিম তন্তু। তো ঠিক আছে, আমি আজকে তোমাদের বাড়ির কাজটা দিয়ে দিচ্ছি। তো পলিমারকরণ সম্পর্কে ব্যাখ্যা করো। এটা তোমরা পলিমারকরণ সম্পর্কে যা জানো সেটা খাতায় লিখবে। আর লেখা কেন দরকার তা তোমরা নিশ্চয়ই জানো, যে লেখাপড়া একটা ইনভলভমেন্ট। তুমি আমার ভিডিও লেকচার শুনবে, তুমি বই পড়বে এবং তুমি খাতায় লিখবে, এভাবে তোমার পড়াটা পূর্ণাঙ্গ হবে। আচ্ছা, তারপরে প্রাকৃতিক তন্তু কৃত্রিম তন্তু কি ব্যাখ্যা করো। বিভিন্ন প্রকার তন্তুর বৈশিষ্ট্য যা যা আলোচনা করা হলো এগুলো আবার খাতার মধ্যে লিখবে এবং আমাকে ক্লাস শুরু হলে দেখাবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।